কথা বলছো না কেন? মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলে, জি খেয়েছি। ইরফান মায়রার গাল থেকে হাত সরিয়ে নেয়। মায়রার দিকে তীক্ষ্ণ চোখে বলে, গুড। মায়রা চোখ নামিয়ে নেয়। ইরফান দুহাত প্যান্টের পকেটে গুজে মায়রা আর তার মাঝে খুব সামান্য ফাঁকা রেখে দাঁড়ায়। মায়রা এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান গম্ভীর গলায় বলে, এরপর বাসা থেকে বের হতে ইচ্ছে করলে সাথে হাত পা ভেঙে পঙ্গুত্ব বরণ করার ইচ্ছেটাও অ্যাড করে তবেই বাড়ির বাইরে পা রাখবে। আন্ডারস্ট্যান্ড? লাস্ট শব্দটা কিছুটা ধমকে বলে। মায়েরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ভয়ে জমা হওয়া পানির ছিটে ফোঁটা এখন ধমক খেয়ে টুপ করে গড়িয়ে পড়ল। ইরফান চোখ বুজে শ্বাস ফেলে। মৃদু স্বরে বলে, ডোন্ট ক্রাই। মায়েরা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান আবারও গম্ভীর গলায় বলে, ঘরে যাও। মায়েরাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে ইরফান শক্ত গলায় বলে, গো, নয়তো গুনে গুনে 10টা থাপ্পড় পড়বে এই দুগালে। স্টপ ইট। তোমার সাহস কি করে হয় এত রাত পর্যন্ত অন্যের বাসায় গিয়ে থাকতে? মায়েরা কেঁপে ওঠে এত জোরে ধমক খেয়ে, একটু আগে নরম সুরে যেমন ঝটকা খেয়েছিল তা মুহূর্তেই ভ্যানিশ হয়ে গিয়েছে এই লোকের আগের রূপ দেখে। মায়েরা মাথা নিচু করে নেয়, কোনো কথা বলে না। ইরফানের পাশ কাটিয়ে ধীর পায়ে তার ঘরে চলে যায়। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে সোফায় গিয়ে ক্লান্ত শরীরটা এলিয়ে দেয়। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, ঝড় তবে থামলো। ইরফানের কপালে বিরক্তির ভাঁজ। শুদ্ধ ইরফানের পাশে বসে তার মায়ের উদ্দেশ্যে বলে, মা খেতে দাও, খেয়ে রওনা দিব। এত রাতে যাবি, কাল গেলে হবে না? শুদ্ধ ইরফানের কানের কাছে মুখ নিয়ে বলে, তুই কি যেতে চাস মায়ের স্বামী? ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে, বিরক্ত হয়ে বলে, নো। শুদ্ধ হেসে বলে, শোনো মা, তোমার ছেলে বড় হয়েছে, এবার আমার বিয়ের ব্যবস্থা করো। সবাই বউ ছাড়া থাকতে পারছে না। এসব দেখে আমার দুদিন পর পর বদহজম হচ্ছে। ত্রিনা বেগম ভ্রু কুঁচকে বলে, আমি মেয়ে দেখে রেখেছি তোর জন্য, তুই তো রাজিই হচ্ছিস না। শুধু পড়ে পড়ে করছিস, তুই রাজি হলে বিয়ে হয়ে যাবে। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। হায় হায়, তার মা কি কেলেঙ্কারি করে রেখেছে? দ্রুত বসা থেকে উঠে দাঁড়ায়, অবাক হয়ে বলে, মানে কি বলছো? ত্রিনা বেগম হেসে বলেন, স্বামীয়াকে চিনিস না? এইচএসসি দিবে এইবার, মেয়েটা খুব ভদ্র। শুদ্ধ দ্রুত বলে, হয়েছে হয়েছে, আর শুনবো না। আমি যাচ্ছি, আমার কাজ আছে। খেয়ে যা। শুদ্ধ যেতে যেতে বলে, রেডি করো, আমি আসছি। কাল সকালে গিয়ে ভার্সিটির ক্লাস অ্যাটেন্ড করব। ইরফান তার ঘরে যেতে যেতে বলে, ফুপি, এক কাপ কফি দিও। মাইরা ঘরে এসে বোরখা ছেড়ে বিছানার এক কোণায় চুপ করে বসে আছে। দু হাঁটু ভাঁজ করে মুখটা হাঁটুতে লাগিয়ে রেখেছে। ত্রিনা বেগমকে দেখে মা ভাঁজ করে বসে বলে, খালাম্মা, তুমি রাগ করেছো আমার উপর? ত্রিনা বেগম মায়ের পাশে বসে মেয়েটার গালে হাত দিয়ে বলে, আমাকে একবার বলে যাওয়া উচিত ছিল তোর। মায়েরা মন খারাপ করে বলে, গ্রামের বাইরে তো যাইনি, তাই ভেবেছি বলতে হবে না। টিনা বেগম কিছু বললেন না, এটা গ্রাম। ওর বাড়ি গেলে ঘটা করে বলে যাওয়ার প্রয়োজন নেই। অতঃপর বলেন, সে জানি, এত রাত করে ফিরলি, এটা বলে যাওয়া উচিত ছিল। মায়েরা চিনু বেগমের হাত দু হাত আগলে বলে, মিমের মা না খাইয়ে কিছুতেই আসতে দেয়নি। আমি সন্ধ্যার পরেই আসতে চেয়েছিলাম। সরি খালাম্মা। আচ্ছা হয়েছে, তুই আমাকে ফুপি বাদ দিয়ে খালাম্মা ডাকছিস কেন? মায়েরা মাথা নিচু করে বলে, যার জন্য ফুপি ডাকবো সে তো বলেনি, তাই খালাম্মাই ঠিক আছে। ইরফান তোর জন্য অনেক চিন্তা করে মা, তোর প্রতিও দুর্বল। দেখেছিস আজ তোর চিন্তায় কেমন অস্বাভাবিক হয়ে গিয়েছিল। মায়েরা মাথা তুলল না, কে মনে করে মলিন হেসে বলল, একটা কথা কি জানো খালাম্মা, আবেগ, ভালোবাসা, মায়া এসব দিয়ে দুনিয়া চলে না। যদি চলতো তবে আজ আমার বিয়েই হতো না। তোমার মনে হয় সৎমা আমায় ভালোবাসতো না? সে আমাকে অনেক ভালোবাসতো, মায়া করত। কিন্তু দেখো, বাস্তবতা সামনে আসলে সে আমাকে ঠিকই বিয়ে দিয়ে নিজের দায় সারলো। এই যে এতদিন হলো, একবারও আমার খোঁজ নেয়নি জানো। তুমি বিশ্বাস করবে না খালাম্মা, আমি ভুলেই যেতাম সে আমার নিজের মা না। আমায় অনেক অনেক ভালোবাসতো। অনেক না বাসলেও যা বাসতো ওটাই অনেক মনে হতো আমার। কিন্তু বিয়ের পর সব ভুলে গেল। নিজের মা হলে হয়তো একটু একটু মনে করতো, কিন্তু আমি তো তাকে নিজের মাই ভাবি। আমার মাকে তো কখনো দেখিনি, দেখতে কেমন যে ছিল। কথাগুলো বলতে বলতে চোখ জোড়া পানিতে টইটুম্বর হয়ে যায়। একটু থেমে নাক টেনে বলে, তোমার ভাতিজা আমায় কেন মানে না জানো? কারণ আমি তার টাইপের না। আমি তার চেয়ে অনেক ছোট। আমি যদি
আরো ৪-৫ বছরে বড় হতাম তবে হয়তো মানত। কিন্তু এখন এত ছোট মেয়েকে তিনি মানতে পারেন না। সে আমার প্রতি দুর্বল হলেও বাস্তবতার কাছে এসে দেখবে আমার মায়ের মতো সে আমাকে মানবে না। মানুষ এমনই হয়, আমি জানি। টিনা বেগম অবাক হয়ে তাকালেন মায়রার দিকে। এইটুকু মেয়ে কি ভারী কথা বলে! মায়রার মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে বলল, পাগলি মেয়ে। ইরফান ওমন নয়, ধীরে ধীরে বুঝতে পারবি। মায়রা কিছু বলল না। টিনা বেগম মায়রার চোখের পানি মুছে দিয়ে বলে, ফুপি যেহেতু ডাকছিস না তবে মা ডাক। ডাকবি তো? মায়রা দু হাতে মুখ মুছে শব্দ করে হেসে বলে, ওকে আম্মা যান। এরপর ভ্রু নাচিয়ে বলে, ডাকটা পছন্দ হয়েছে? টিনা বেগম হাসলেন মায়রার কাণ্ডে। মেয়েটাকে তার কেমন অদ্ভুত লাগে বটে। মুহূর্তে কেমন দুঃখের ছাপ মুছে ফেলে মন থেকে। ঘরের বাইরে যেতে যেতে বলে, এখন এসব চিন্তা বাদ দে। ইরফানকে কফি দিয়ে আয়। আমি রেডি করছি, দ্রুত আয়। মায়রা হতে গিয়েই তার মা মারা যায়। এরপর ৩ মাসের মাথায় মায়রার বাবা আরেকটা বিয়ে করেন, যিনি মায়রার বর্তমান সৎ মা। মায়রা জানতো না মায়রার বাবা দ্বিতীয় স্ত্রী তার সৎ মা হলেও মায়রাকে নিজের মেয়ের মতো করে আগলে রেখেছিলেন। মায়রার বাবার চোখের মনি ছিল মায়রা। মায়রার ঝাপসা মনে পড়ে তার বাবার কথা। তার যখন ৭ বছর বয়স তখনই তার বাবা মারা যায়। এরপরই মায়রা জানতে পারে তার মা আসলে নিজের মা নয়। এজন্য মায়রাকে তার নানা বাড়ির মানুষেরা পছন্দ করতো না। আগে বুঝতো না, তবে যখন একটু বড় হয়েছে তখন বুঝতে পারতো। বাবা মারা যাওয়ার ২ বছরের মাথায় তার সৎমাকে বিয়ে দিয়ে পাঁচটা থেকে তিনি মায়রাকে বেশ আদর করতেন। সেই ছোট্ট থেকে নিজের মেয়ের মতোই লালন করেছেন। কিন্তু সৎ মায়ের স্বামী তো আর মায়রাকে একটুও সহ্য করতে পারে না। ধীরে ধীরে মায়রার মায়ের ভালোবাসা কমতে কমতে তাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে বিদায় দিয়ে দিল। কথাগুলো ভেবে মায়ের চোখ থেকে টুক করে পানি গড়িয়ে পড়ে। ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে জামার কোনা পেঁচায়, আবার খোলে। আর চোখ থেকে ঝরঝর করে কয়েক ফোঁটা পানি পড়ে। কয়েক সেকেন্ড পেরোতেই দ্রুত চোখ জোড়া ডলে মুছে নেয়। লম্বা করে দীর্ঘশ্বাস টেনে নিজে নিজেই হাসে। তোর ভিআইপি বোনকে ফোনটা দে। ফয়েজ ফোনের ওপাশ থেকে বলে, কেন? সূত্র হেসে বলে, আমার বিয়ে, এই খবর ওকে না দিলে শান্তি পাচ্ছি না। দ্রুত করে নে, আমরাও বেঁচে যাব আর ফরাকে বিয়ে দিতে পারবো। শুদ্ধ ধুলোময় রাস্তার মাঝে একটা ইটের খোয়ায় সর দিয়ে বলে, এনার কপাল খুলে গেল, তোর মতো মির্জাফরের সাথে বিয়েটা হচ্ছে না। ফয়েজ রেগে বলে, একদম উল্টোপাল্টা কিছু করবি না বেয়াদব। ও আমার ফোন ধরে না কেন? মেজাজ খারাপ লাগে। শুদ্ধ হেসে বলে, তুই যখন বিদেশে ছিলি তখন ইনার অনেক ছেলে ফ্রেন্ড জুটেছে, বুঝলি? ওদের টাইম দিতে হয়। ফয়েজ রেগে বলে, আসলে ওর এত ছেলে ফ্রেন্ড আছে? শুদ্ধ হেসে বলে, জানি না, ওর ফ্রেন্ডের লিস্ট আমি কেমনে জানবো? তবে একটা কথা, মনে রাখবি ইনায়া তোকে মাত্র ৩ বার সামনে থেকে দেখেছে। সেই কবছর আগে ২ বার, রিসেন্ট একবার। তোর বোনের সাথে কবে থেকে লেগে আছি, বসে আছি, তাও মানছে না। আর ইনায়া তোকে চেনেই না ঠিকঠাক, মানতে তো সময় লাগবে। ফাইজ গম্ভীর মুখে কিছু ভাবছে। সত্য আবারও বলে, আমি এখন তোর বিদেশি ম্যামদের সাথে পিক ওকে দেখিয়ে বলবো এগুলো আমাদের ফায়েজ বাবুর পার্ট টাইম গার্লফ্রেন্ড ছিল। চিন্তা করিস না, বিয়ে সে তোকেই করবে। ফায়েজ চিৎকার করে বলে, শুদ্ধর বাচ্চা, তোকে ছাড়বো না আমি। আমি কত লয়াল জানিস? শুদ্ধ কান থেকে ফোনটা দূরে নিয়ে খানিক হাসলো। এ আর ইরফানের সাথে ভালোই মজা নেওয়া যায়। যদিও ইরফানের ব্যাপারটা জমে বেশি, কারণ ও তো স্বীকারই করে না। শুদ্ধ কানে ফোন নিয়ে হাসি আটকে বলল, লয়াল সেটা তো আমি জানি সোনা, তোমার ইনায়া নয়। বোঝনি ব্যাপারটা? এরপর স্বাভাবিকভাবে বলে, ফারাকে ফোনটা দে। ফায়েজ রেগে বলে, বেয়াদব, ভুলে যা ফারাকে। বলে কল কেটে বিছানার পর ছুঁড়ে মারল ফোন। রাগে শরীর চলছে। এই মেয়ের কি ছেলে ফ্রেন্ডদের ভর্তি? এমন হলে ওকে যে কি করবে মাথায় কাজ করে না। তার কল না ধরার জন্য ইচ্ছে করে তুলে এক আছাড় মারতে। আর এই শুদ্ধর ভদ্রামি তো আছেই। ওই মেয়ে তো মাথা মোটা, তাকে ভুল বুঝে কি করবে, আর এই সেই বা রেগে কি করবে আল্লাহ ভালো জানে। এদিকে শুদ্ধ বারবার ফাইজের ফোনে কল দেয়, কল রিসিভ হয় না। শুদ্ধ অসহায় চোখে চেয়ে আছে। ফরার সাথে কথা বলার পর এসব বলতে হতো, এখন তার কি হবে? বাঁ হাতে বুকে দুটো আলতো থাপ্পড় দেয়। তার জ্বালা কেউ বোঝে না। এখন কি করবে? হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসে। দ্রুত পায়ে বাড়ি থেকে যায়। এরপর সোজা ইরফানের ঘরে গিয়ে দেখলো ঘরে ইরফান নেই। ওয়াশরুম থেকে আওয়াজ পেয়ে বুঝলো ইরফান ওয়াশরুমে। শুদ্ধ ইরফানের ফোন নিয়ে ইরফানের নাম্বার থেকে ফারার ফোনে কল করে।
প্রথমবারই রিসিভ হয়। মিষ্টি কণ্ঠে সালাম ভেসে আসে। শুদ্ধ মৃদু হাসে, তবে চুপ থাকে, কিছু বলে না। ওপাশ থেকে ফরা বলে, ইরফান ভাই কিছু বলবে? শুদ্ধ গলা ঝেড়ে ভারী কণ্ঠে বলে, খবরদার ফোন কাটবে না ফারহা। ফারহা ভ্রু কুঁচকালো, তবে কিছু বলল না। শুদ্ধ এসে বলে, খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো, বুঝলে? তাই বলেও কল কাটবে না। ফারহা কিছু বলে না। শুদ্ধ ঠোঁট টিপে হেসে বলে, সামিয়া নামের এক মেয়েকে আমার মা আমার জন্য পছন্দ করেছে, বুঝলে? মেয়েটা মারাত্মক সুন্দর ফারহা। এইচএসসি দিবে এইবার। বিয়ের ডেটটা করে দেওয়া যায় বলো তো? কবে দেওয়া যায়? ফারহার চোখ পানিতে টইটুম্বুর। বারবার ঠোক গিলছে। শুদ্ধ ফারহার কোন রেসপন্স না পেয়ে বলে, বলো ফারহা। ডেট তুমি ফিক্সড করো, করে দিবে। মেয়েকে তুমি সাজাবে, বাসঘর তুমি সাজাবে ফুল, কিন্তু তোমার বাগানেরই দিতে হবে। ফারহার চোখ থেকে টপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ ঠোঁট কামড়ে হাসছে। আবারও বলে, তুমি মেয়েকে দেখতে চাও? আমি পিক দিব অবশ্যই। তুমি ডেটটা বলো তো ফারহা। আমি বিয়ে করতে চাই দ্রুত। ডেটটা অবশ্যই এই মাসের মধ্যেই হলেই হবে, কেমন? ফারা ভাঙ্গা গলায় বলে, আজকেই করো। আমাকে বলছো কেন? বলেই কল কেটে দেয়। দু হাতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে। কিছুক্ষণ কেঁদে কেটে তার ঘর থেকে বেরিয়ে ফাইজের ঘরে যায়। ফাইজের যে চেয়ারে বসে চোখ বুজেছিল, বিরক্ত লাগছে সবকিছু তার। হঠাৎই ফারা ফাইজের সামনে দাঁড়িয়ে রেগে বলে, তোমার বন্ধু বিয়ে করছে। ফারার কথায় ফাইজ চোখ মেলে থাকায় বোনের চোখ মুখের অবস্থা বেহাল। কেঁদে কেটে চোখ মুখ লাল হয়ে আছে। ফাইজ অবাক হয়ে বলে, হোয়াট? ফারা রেগে বলে, তোমার বন্ধু বিয়ে করছে, আমাকে ফোন করে সেসব গান শোনায় কেন? ফাইজের মাথার উপর দিয়ে যাচ্ছে সব। কার বিয়ে? ফারা আবারও রেগে বলে, তোমার বন্ধু যে মেয়েকে বিয়ে করবে, ওই মেয়েকে আমি থাপড়াতে থাপড়াতে তোমার বন্ধু জীবন থেকে তাড়িয়ে ছাড়বো বলে দিচ্ছি। বলেই ধূপ ধাপ পা ফেলে বেরিয়ে যায়। ফাইজ পেছন থেকে অবাক হয়ে বলে, আরে কি বলে গেলি, আর কাঁদছিস কেন? ফারা যেতে যেতে চিল্লিয়ে বলে, তোমার শয়তান বন্ধুর জন্য। একবার এখানে আসুক, বিয়ে করাচ্ছি তাকে। ফাইজ বিছানা থেকে তার ফোন নিয়ে শুদ্ধর নাম্বারে কল করে। রিসিভ হলেই রেগে বলে, আমার বোনকে কাঁদিয়েছিস কেন? শুদ্ধ হেসে বলে, ভাল লাগে কাঁদাতে? তুই শুধু ভাব, ওর প্রতিটি চোখের পানির ফোঁটায় আমার জন্য কত শত ভালোবাসা মিশে আছে। ভাবতেই কি যে শান্তি লাগে ইয়ার। ওর একটা পিক তুলে দে তো, আরো শান্তি লাগবে। ফাইজ বিরক্ত হলো, রেগে বলল, ফারাকে আরেকজনের সাথে বিয়ে দি, তারপর তুই বসে বসে কেঁদে ভালোবাসা দেখাস, বেয়াদব। শুদ্ধ হেসে বলে, শুদ্ধর জিনিস শুদ্ধ নিজের করে রাখতে জানে। আমার তো তোর জন্য চিন্তা হচ্ছে সোনা। আহারে ইনায়া। ফাইজ রেগে সাথে সাথে কল কেটে দেয়। শুদ্ধ এপাশ থেকে হাসে। মায়েরা হাতে কফির মগ নিয়ে ইরফানের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভাবছে ভেতরে গেলে তাকে কিছু বলবে কিনা। তখনকার 10টা থাপ্পড় দিতে যাওয়ার একটা যদি ভুল করে দিয়ে দেয়। অনেক ভাবনা চিন্তা রেখে দরজা ঠেলে ভেতরে উকি দেয়। কম্পাউন্ডের এক লাইট দেওয়া, তবে ভেতরে সব দেখা যাচ্ছে। ইরফান বেডে শটান হয়ে শুয়ে আছে। মায়েরা বিরক্ত হয়। এই লোকটা ঘরে থাকলে জীবনেও কাপড় পরে না কেন সেটা বোঝে না। যদিও তার দেখতে ভালোই লাগে। ভাবনা রেখে পা টিপে টিপে ভেতরে যায়। ইরফান শটান হয়ে শুয়ে ডান হাতে চোখের উপর রেখেছে। নড়াচড়া নেই কোনো। ইরফান মাইরা ইরফানের মুখের সামনে গিয়ে বোঝার চেষ্টা করে জেগে না ঘুমিয়ে। এমনিতে তো বোঝা যায় না, জেগে থাকলেও যেমন ঘুমিয়ে থাকলেও তেমন। মায়েরা ঘরের আশেপাশে তাকালো। একটু এগিয়ে গিয়ে ঘরে জিনিস খেয়াল করে দেখছে। এই ঘরে ফার্নিচার 4টে, একটি কাবার্ড, একটি আয়না, বেড আর বেডসাইড টেবিল। কিন্তু আসল ব্যাপার হলো এই ঘরের জিনিসগুলো সাদা আর কালো। মায়েরা বুঝলো না ইরফান যেখানেই যায় সেখানে কি এমন একটি করে সাদা কালো রুম বানিয়ে রাখে নাকি। ভাবনার মাঝেই পেছন থেকে গম্ভীর স্বর ভেসে আসে, এখানে কি করছো? মায়েরা দ্রুত পেছন ফিরে তাকায়। ইরফান চোখের উপর থেকে হাত সরিয়ে গম্ভীর মুখে মায়রার পানে চায়। মায়েরা দ্রুত হাতের মগ এগিয়ে দিয়ে বলে, এই তো আপনার কফি দিতে এসেছি। মায়েরা ঘরের চারপাশ দেখতে দেখতে ইরফানের হাঁটু বরাবর দাঁড়িয়েছিল। তাড়াহুড়ো করে মগ এগিয়ে দিতে গিয়ে হাত ফসকে যায়। মায়েরা দ্রুত মগ ধরে ফেলে, তবে গরম কফির বেশিটাই অর্ধেক ইরফানের ওপর পড়ে যায়। মায়েরা বাঁ হাতে মগ ধরে ডান হাতে দ্রুত ইরফানের কফি পড়ার অংশ ঝাড়তে থাকে। কি কেলেঙ্কারি হয়ে গেল। ইরফান শোয়া থেকে উঠে মায়েরার ডান হাত ধরে শক্ত গলায় বলে, স্টুপিড, কি করছো? মায়েরা ভীতর স্বরে বলে, সরি সরি, আমি বুঝতে পারিনি। কথাটা বলে
আবারও নিচের দিকে তাকালে চোখ বড় বড় করে তাকায়। এ কোথায় পড়েছে কফি? আর কোনো জায়গা ছিল না? দ্রুত চোখ বুজে নেয়, বিড়বিড় করে আস্তাগফিরুল্লাহ। চোখ মেলে ইরফানের দিকে তাকালে দেখলেও ইরফান অদ্ভুত চোখে তার দিকেই চেয়ে আছে। মায়রা ঢোক গেলে ইরফান তার হাত ছেড়ে দিয়েছে। ছাড়া পেয়ে মায়রাকে আর কে পায়? লজ্জা, ভয় সব মিলে এক দৌড় দেয় মগ হাতেই। বিড়বিড় করে, আর জীবনে কফি দিতে আসবো না আল্লাহ, মাফ চাই। ইরফান বেড থেকে নেমে দাঁড়ায়। শান্ত চোখে গম্ভীর মুখে মায়রা দৌড় দেখল। কি হতে পারে? ইরফান মায়রার প্রস্থান দেখলো চুপচাপ। ডান হাতে ঘাড় ডলে বিরক্তির শ্বাস ফেলে এরপর তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায়। মায়রা এক দৌড়ে তার ঘরে এসে দরজা চাপিয়ে দেয়। এত বড় কেলেঙ্কারি হয়ে গেছে তার হাত দিয়ে। সেই লোকটার সামনে গেলে তাকে ঠিক কি কি করবে এটা ভেবেই মায়রার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বিছানার ওপর উঠে বসে ভাবছে হলোটা কি। কান্না পাচ্ছে তার। দুটো হাত ছিল, দুটো পা ছিল, পুরো শরীরটাই তো ফাঁকা ছিল। বিড়বিড় করলো, কফির বাচ্চাটাকে ওখানেই পড়তে হলো। পাশে ফোনের রিংটোনে ফোন হাতে নিয়ে দেখলো ইনায়ার ফোন। দ্রুত কল রিসিভ করে কানে ধরে। অতঃপর বিচলিত কণ্ঠে বলে, আপু সর্বনাশ হয়ে গেছে। ইনায়া হাসি মুখে কথা বলবে বলে কল দিল। মায়রার এমন কথা শুনে চিন্তারা ঘিরে ধরে। চিন্তিত কণ্ঠে বলে, কি হয়েছে মায়রা? মায়রা থামে না, সাথে সাথেই বলে, আপু তোমার ভাইয়ার ওখানে। এতটুকু বলে নিজেই নিজের মুখ চেপে ধরল। না না, এসব বলা কেমন যেন। চোখ বুজে শ্বাস ফেলল। অতঃপর নিজেকে সামলে নেয় কোনো রকমে। ও পাশ থেকে ইনায়া বলে, ভাইয়ার কি হয়েছে মায়রা? আবার তোমাকে মেরেছে? মায়েরা একা একা বিড়বিড় করলো, সব মায়ের প্রতিশোধ এভাবে অজান্তেই নেওয়া গেল। ইস, সব মারের। কিন্তু আমি তো চাইনি। কি বিড়বিড় করছো? মায়েরা ভাবনা থেকে বেরিয়ে দুদিকে মাথা নাড়িয়ে বলে, না না, উনি মারেননি আমাকে। তাহলে কি হয়েছে ভাইয়ার? মায়েরা ঢোক গেলে মেকি হেসে বলে, ও কিছু না কিছু না। ইনায়া উপাস থেকে সন্দেহের কণ্ঠে বলে, কি লুকাচ্ছ? মায়েরা জোরে হেসে উঠে বলল, সত্যি কিছু না। তোমার ভাইয়া অনেক ভালো, সেটাই বলতে চাচ্ছিলাম। এনায়া হেসে বলে, ও মা, ভূতের মুখে দেখি রাম রাম। মায়েরা থতমত খেয়ে বলে, না না, অনেক ভালো না, ওই একটু একটু ভালোই আর কি। তা কি ভালো কাজ করলো? মায়েরা কিছু একটা ভেবে বলে, আপু একটা সিরিয়াস প্রশ্নের উত্তর জানতে চাই। বলো। বলছি, কারো প্রাইভেট পার্টে গরম কিছু পড়লে তার কি হয় আপু? এনায়া ভ্রু কুঁচকে বলে, কেন কি হয়েছে মায়েরা? এমন অদ্ভুত প্রশ্ন করছো কেন? মায়েরা থতমত খেয়ে বলে, কিছু না আপু। তুমি কেমন আছো? আমার এক্সাম শেষে তুমি আসবে কিন্তু। আমি তোমাকে এই গ্রাম ঘুরিয়ে দেখাবো। আচ্ছা যাব, বাবা নিয়ে যাবে বলেছে। এনার সাথে টুকটাক কথা বলে মায়েরা ফোন রেখে দেয়। ভাগ্যিস খেয়ে এসেছিল, নয়তো এখন কিভাবে খেতে যেত। দ্রুত নামাজ পড়ে নিলেও এরপর শুয়ে পড়ল। ঘুমালেই শান্তি, আহ। ঘুমের মাঝে শক্তপোক্ত বন্ধনে মায়েরা নড়াচড়া করতে পারে না। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে পিটপিট করে চোখ মেলে তাকায়। হালকা ঝাপসা আলোয় একদম তার মুখ বরাবর। ইরফানের মুখ দেখে তার ঘুম ছুটে যায় পুরোপুরি। মনে হচ্ছে তার কপালের সাথে ইরফানের কপাল লাগানো। মায়েরা ঝট করে মাথা তোলে, কিন্তু নড়তে পারছে না। কেমন সাপের মতো পেঁচিয়ে ধরেছে তাকে। মায়েরা ঢোক গেল ইরফানের মুখের দিকে তাকায়। কি সুন্দর ঘুমাচ্ছে, কিন্তু তার এখানে কেন? আর তাকে এভাবে পেঁচিয়ে ধরেছে কেন? মায়েরা ইরফানের থেকে নিজে ছাড়ানোর জন্য নড়াচড়া করে। ইরফান বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ঘুম জড়ানো কণ্ঠে বিড়বিড় করে, স্টুপিড, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। তাকে ডিস্টার্ব করে বলছে, সে যেন ডিস্টার্ব না করে। মায়েরা মুচড়ামুচড়ি করতে থাকে, দু হাতে ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান বিরক্তি ভরা চাহনিতে মাথা তুলে মায়েরার দিকে তাকায়। রেগে বলে, হোয়াট? মায়েরা চোখ ছোট ছোট করে তাকায়, বিরক্ত হয়ে বলে, ছাড়ো না আমায়। ইরফান বোঝার চেষ্টা করলো সে কোথায়। মায়েরাকে সে ধরেছে খেয়াল করতে ভ্রু কুঁচকে মায়েরাকে ছেড়ে উঠে বসলো। মুখাভাবের কোনো পরিবর্তন নেই, যেন কিছুই হয়নি। বেড থেকে নামতে গেলে মায়েরা ইরফানের হাত ধরে বলে, আপনার ঘর রেখে আমার ঘরে এসেছেন কেন? ইরফান ভ্রু কুঁচকে গম্ভীর গলায় বলে, মাই উইশ। কথাটা বলে বেড থেকে নেমে দাঁড়ায়। মায়েরা ইরফানের হাত ধরে থাকায় ইরফান উঠে দাঁড়ালে তার হাতে টান খেয়ে বেড থেকে ঠাস করে পড়তে নেয়। তার আগেই ইরফান মায়রাকে বাঁ হাতে আগলে নেয়। মায়রা ভয় পেয়ে যায়, ভেবেছিল পড়েছে, কিন্তু ইরফানের দিকে তাকিয়ে দেখলেও লোকটা তাকে ধরে রেখেছে। কিন্তু এমন খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছে কেন? ইরফান ধমকে বলে, তুমি কি অপুষ্টির রোগী? মায়রা রেগে বলে, আপনার জন্যই তো পড়তে যাচ্ছিলাম, ছাড়ুন আমায়।
মায়রার কোমর পর্যন্ত বেডে, তবে কোমর থেকে মাথা পর্যন্ত বেড থেকে ফাঁকায় ইরফানের হাতের উপর ভর। ইরফান ছেড়ে দিলেই ঠাস করে উল্টো হয়ে পড়বে। ইরফান বিরক্ত হয়ে মায়রাকে ধরে রাখা হাত সরিয়ে নিল। মায়রা চোখের পলকে উল্টে পড়তে নেয় মেঝেতে। মেঝে ছুঁই ছুঁই মেয়েটা চেঁচিয়ে ওঠে। তখনই ইরফান মায়রাকে ডান হাতে ঝটকা মেরে তুলে বিছানার মাঝখানে বসিয়ে দেয়। মায়রা হা করে চেয়ে আছে ইরফানের দিকে। কত বড় খারাপ লোক ভাবা যায়! সে ওভাবে পড়ে গেলে আজ তার ঘাড় তো পুরো ভেঙে যেত। কোমরে দুহাত দিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, আপনি আমাকে ফেলতে যাচ্ছিলেন কেন? ইরফানের মায়ের দিকে শান্ত দৃষ্টিতে তাকায়। ফ্যানের বাতাসে মায়েরার ছেড়ে দেওয়া চুলগুলো মৃদুভাবে উঠছে। পেছন থেকে কিছু চুল দু কাঁধ বেরিয়ে সামনে এসে জায়গা করে নিয়েছে। মায়েরার মুখ ফোলানো, চোখ মুখ কিছুটা রাগের আভা। ইরফান চোখ বুজে লম্বা শ্বাস টানে। এরপর গম্ভীর গলায় বলে, চুল বেঁধে পড়তে বসো। কথাটা বলে গটগট পায়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে গেল। মায়েরা হা করে তাকিয়ে আছে সে কি বলল, আর এই লোকটা কি বলল। সবচেয়ে বড় কথা, তার ঘরে এসে ঘুমাবে কেন? খবিশ লোক। এই লোকটার ঘরে গেলে তো শুধু আউট আউট করে, আর তার ঘরে এসে ঘুমায়। বিড়বিড় করে খবিশের দাদা একটা। আবার ইরফানের ব্যবহারে অবাকও হয়। এইসব ব্যবহার তো আর এই লোকের থেকে আশা করা যায় না, অসম্ভব। মাঝে মাঝে জিন ভর করে কিনা, এই জন্যই তাকে 23 ঘন্টা ধমক দেয়। 1 ঘন্টা জিন ধরলে একটু ভালোভাবে কথা বলে, যেটা অকল্পনীয়। তোর বোন কোথায়? ইরফান ভেতরে আস্তে আস্তে ভ্রু কুচকে বলে, খালামণির বাসায় গিয়েছে। তোর তো খালাতো ভাই আছে। ইরফান ফায়েজের মাকে সালাম দিল। টুকটাক কথা বলে ফায়েজের ঘরের দিকে যায়। ফায়েজ কিছু ভাবছে, তার ঘরে গিয়ে সিরিয়াস কণ্ঠে বলে, তোর খালাতো ভাই আছে নাকি বলছিস না কেন? ইরফান সোফায় গা এলিয়ে দিয়ে বলে, ডেইলি বলতে হবে কেন? ফয়েজ রেগে বলে, যেখানে ছেলে আছে সেখানে তোর বোনকে পাঠালি কেন? ইরফান বিরক্ত হলো। পেছন থেকে শুদ্ধ ঘরের ভেতর আস্তে আস্তে বলে, কি হয়েছে রে? ফাইজ কিছু ফিরে শুদ্ধ আর সৌভিককে দেখলো। এগিয়ে এসে সৌভিককে বসতে বলে শুদ্ধকে বলে, তোরা তো ইনায়ের ভাই, তোদের হুঁশ নেই? ওর খালাতো ভাইয়ের কোলে বসে থাকার জন্য পাঠিয়েছিস কেন ওকে ওখানে? শুদ্ধ অসহায় মুখ করে বলল, আহারে, তোর আর ইরফানের জ্বালা দেখতে দেখতেই আমার দিন যায় চলে যায়। এরপর ফাইজের ঘাড়ে বাম হাত তুলে আওয়াজ নিচু করে বলে, আমার কাছে একটা গোপনীয় খবর আছে, শুনবি? ফাইজ বিরক্ত হয়ে তার ঘাড় থেকে শুদ্ধর হাত নামিয়ে বলে, ফালতু খবর শোনার ইচ্ছে নেই। জ্বালিয়েছিস তো পিটিয়ে ছাল তুলবো। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, আরে সত্যি বলছি, ওই জাহিদের তো ইনায়াকে মারাত্মক পছন্দ ভাই। বিয়ে ঠিক হওয়ার কথা শুনে সে কি মেয়েদের মতো কান্না! বিশ্বাস করবি না, আমার শার্ট একদম গার্লফ্রেন্ডের কান্নার মতো করে ভিজিয়ে দিয়েছিল। এখন ইনায়াকে অনেক জোর করে তাদের বাসায় রাখলো, বিয়ের আগে একটু চান্স নিক। বিয়ে হয়ে গেলে তো আর পারবে না, বুঝিস নি? তুই চাপ নিস না, ও বিয়ে করবে না তোর ইনায়াকে, শুধু ইনায়াকে একটু মন ভরে দেখবে, সুযোগ পেলে একটু একটু ছুঁয়ে দিবে, এই যা, তুই নিশ্চিন্তে থাক। কথাগুলো বলে বুক ভরে শ্বাস নিল। সৌভিক সোফায় বসে হাসছে শুদ্ধর কথা শুনে। ইরফান গম্ভীর মুখে শুদ্ধর দিকে চেয়ে আছে, আর ফাইজ জ্বলন্ত চোখে চেয়ে আছে। সবার দৃষ্টি দেখে শুদ্ধ মেকি হাসলো। সৌভিকের পাশে গিয়ে বসলে ফাইজ শুদ্ধর কলার ধরে টানতে টানতে ঘর থেকে বের করে। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, মনে হচ্ছে সত্যি কথা আর বসার জায়গা নাই। ছাড় ছাড়, আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে বের করিস? এত বড় সাহস! পেছন থেকে ফাইজের মা বলে, ফাইজ, সত্যকে কোথায় নিয়ে যাচ্ছ? ফাইজ উল্টো ফিরে যেতে যেতে রেগে বলে, এই বেয়াদবকে আমি ট্রেনে চোবাবো আম্মু। ও আমায় চেনে না, ওর মজা আমি ছুটাবো। বেয়াদব, যা মুখে আসে তাই বলে। সত্য ফাইজের দিকে তাকিয়ে জোর করে ফাইজকে দু হাতে চেপে ধরে লাজুক চোখে চেয়ে বলে, বলছি তোমার মাঝে একটু চুপতে দাও না সোনা। বিলিভ মি, ড্রেনের চেয়েও জঘন্য তোমার শরীর, তবে কষ্ট করে ড্রেনে যাওয়ার কি দরকার? ফাইজ চোখ মুখ কুঁচকে শুদ্ধকে ধাক্কা দিয়ে সরায় তার থেকে। শুদ্ধ হাসছে। ফাইজ ক্লান্তি, বিরক্তি, রাগ সব মিলিয়ে হনহন করে তার রুমের দিকে চলে যায়। শুদ্ধ ফাইজের মায়ের দিকে এগিয়ে গিয়ে বলল, কেমন লাগলো আন্টি? ফাইজের মা হেসে বলে, তুমি পারো বাবা, ঘরে যাও। শুদ্ধ হেসে আবারও ফাইজের ঘরে যায়। ফাইজ এপাশ ওপাশ পায়চারি করছে। ইরফানকে বলে, তোর বোনকে আজকেই আনবি। তোর বউয়ের নেক্সট ইয়ার এক্সাম দিলে কি হতো? ওর জন্য আমার বিয়েটা আটকে আছে। ইরফান অদ্ভুত চোখে ফাইজের দিকে তাকায়। এর বিয়ের জন্য মায়েরা এবছর এক্সাম দিবে না? মানে এটা কোনো যুক্তি? এমনিতে ও বউ বড় হচ্ছে না, এই ফাইজ নিজের বিয়ের জন্য তার বউটাকে আরো ছোট বানাতে চাইছে। ইরফান রেগে বলে, এনার বিয়ের আগের দিন পর্যন্ত ও বাড়িতেই থাকবে। ফাইজ ধূপ করে তার বেডে চিৎপটাং হয়ে শুয়ে পড়ে। অসহায় কণ্ঠে বলে, শালা, আমার জীবনটা তো তেজপাতা করে দিলি, শুধু একবার বিয়েটা হোক।
ইরফানের বাচ্চার বোনকে যে কোনো সিন্ধুকে রাখবো, কেউ খুঁজে পাবি না দেখিস। আর আমার সাথে ভিলেনগিরি করে ঠিক করছিস না বেয়াদবের দল। শুদ্ধ হেসে বলে, আমি সিন্ধুক অর্ডার দিচ্ছি, তুই সাইজটা বলতো, রূপার নাকি সোনার সেটাও বল। ফয়েজ বেডের বক্সের কাছে পেপার ওয়েট পেয়ে হাতে নিয়ে শুদ্ধকে ছুঁড়ে মারে। শুদ্ধ বাঁ হাতে কেঁচ ধরে নেয়। সৌভিক হেসে বলে, শুদ্ধ থাম, আর পড়াস না ওকে, বেচারা কষ্ট পাচ্ছে। ফারা হাতে কফি ট্রে নিয়ে ঘরে প্রবেশ করে। শুদ্ধ ঘাড় বাঁকিয়ে তাকায়। ফারাকে দেখে মুখের হাসি চওড়া হয়। ফারা শুদ্ধর দিকে তাকায় না, সোফার টেবিলের সামনে কফি ট্রে রাখে। সোফায় সৌভিক বসে ফারার দিকে অদ্ভুত ভাবে চেয়ে আছে। সে আজকেই প্রথম ভাইসদের বাড়িতে এসেছে। শুদ্ধ সৌভিককে একবার দেখলো। ফারা একটি কফির কাপ সৌভিকের দিকে বাড়িয়ে দিলে শুদ্ধ দু পা পিছিয়ে ডান দিকে এসে ফারার পাশে খানিকটা ঝুঁকে মৃদু স্বরে বলে, এখান থেকে যাও ফারা, আমরা নিজেরা নিয়ে নিচ্ছি। ফারা মাথা তুলে সৌভিকের দিকে একবার তাকায়। এই লোকটাকে সে চেনে না, তবে সে শুদ্ধর কথা শুনলো না। হাত বাড়িয়ে মিষ্টি হেসে সৌভিকের দিকে কাম বাড়িয়ে দেয়। সৌভিক নিতে গেলে শুদ্ধ ফারার হাত থেকে সেটা কেড়ে নেয়। কফির কিছু অংশ ছিটে আসে শুদ্ধর হাতে, তবে সেদিকে দেখল না সে। বাঁ হাতে ফারার বাহু টেনে পিছিয়ে এনে শক্ত কণ্ঠে বলে, এখান থেকে যাও ফারহা। টেনে পিছিয়ে আনায় ফারহার মাথা থেকে ওড়না পড়ে যায়। শুদ্ধ ঠাস করে হাতের কাপ টেবিলের উপর রাখলো। দ্রুত ফারহার ওড়না মাথায় টেনে দিয়ে বলে, যাও। ফারহা ভ্রু কুঁচকে যেতে দেখিয়ে বলে, যাবো না, আমি এখানেই থাকলে তোমার কি। সৌভিক পেছন থেকে বলে, হ্যাঁ বিউটিফুল লেডি, ইউ আর সো সুইট, এসো আমরা পরিচিত হই। ইরফান আর ফাইজ দুজনেই চেয়ে আছে ফারা আর শুদ্ধর দিকে। এবার ফাইজ রেগে বলে, ফারা এখান থেকে যাও। ফারা তবুও জেদ দেখিয়ে দাঁড়িয়ে রইল। গতকাল রাতেই তো এই শুদ্ধ অন্যকে বিয়ে করার কথা বলে তাকে কাঁদিয়েছে। আজ নিজেই বুঝো কেমন লাগে। ফারাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে শুদ্ধ ফারার হাত ধরে টেনে দরজার বাইরে বের করে দেয়। ফারার মুখের ওপর ঠাস করে দরজা আটকে দেয়। ঘন ঘন শ্বাস ফেলছে। রাগ লাগছে ভীষণ। সে জানতো না সৌভিককে আসার কথা বলেছে এখানে। বাসার বাইরে এসে সৌভিককে দেখে জানতে পেরেছে সৌভিক ফাইজের বাড়ি প্রথম এসেছে। তাই সে সিনক্রেট করতে চাইল না। বহু কষ্টে নিজেকে সামলে এগিয়ে আসলো, তবে চোয়াল শক্ত। সৌভিক ভাবছে কফি তো কাজের মেয়ে ছাড়া আর কেউ দিতে আসে না। যদিও দেখে তো কাজের মন লাগে না, তবে এখানকার কাজের মেয়েরাও ভালোই স্টাইল নিয়ে থাকে। শুদ্ধর ব্যাপার বুঝলো না, এসব ভাবলো না। কাজের মেয়ে ভেবেই তার স্বভাবসুলভ কমেন্ট করলো, শি ইজ আ সো হট গার্ল। এত মডার্ন কাজের মেয়ে কোথায় পেলি ফাহিদ? আমার সাথে কন্ট্যাক্ট করে দে তো, কত নিতে পারে। কথাটা বলতে দেরি হলেও শুদ্ধর সৌভিকের নাক বরাবর ঘুষি দিতে দেরি হয়নি। সৌভিক সোফায় চিৎপটাং হয়ে পড়ে যায়। শুদ্ধ সৌভিককে টেনে রাগে চিৎকার করে বলে, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো জানোয়ার। কথাটা বলে আরেকটা ঘুষি মেরে দেয়। সৌভিক উল্টে পড়ে। ইরফান শান্ত চোখে চেয়ে আছে, যেন তার সামনে মুভি চলছে। শুদ্ধ আবারও তেড়ে যেতে নিলে ফাইজ উঠে এসে শুদ্ধকে আটকে বলে, শুদ্ধ থাম। শুদ্ধ ফাইজকে ধাক্কা দিয়ে চিল্লিয়ে বলে, এই জানোয়ারকে বাড়িতে আসতে বলেছিস কেন? জানিস না ও কেমন? ফাইজ কিছু বলল না। শুদ্ধ হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান উঠে দাঁড়িয়ে সৌভিকের কলার ধরে টেনে তুলল। এরপর হনহন করে টানতে টানতে একদম মেইন গেটের সামনে গিয়ে ধাক্কা দিয়ে শক্ত কণ্ঠে বলে, ভদ্র মানুষের বাড়িতে অসভ্যদের জায়গা নেই, আউট। কথাটা বলে ঠাস করে দরজা আটকে দেয় মুখের ওপর। শুদ্ধ রেগে ফাইজানদের ছাদে এসেছিল। এসে ফারাকে ছাদের এক কোণায় উল্টো ঘুরে দাঁড়িয়ে থাকতে দেখে বড় বড় পা ফেলে ফারার পেছনে দাঁড়িয়ে ফারাকে টান মেরে তার দিকে ঘুরিয়ে নেয়। ফারা শুদ্ধর অমন আচরণে মন খারাপ করে ছাদে এসে দাঁড়িয়েছিল। কেঁদেছ একটু, এখন শুদ্ধকে দেখেই ভয় পেল খানিক। এমন রেগে আছে কেন? তাকেই তো বের করে দিল। শুদ্ধ চোখ বুজে শ্বাস ফেলে কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ ফারার দিকে তাকিয়ে রেগে বলে, তুমি ভীষণ বেয়াদব হয়ে গিয়েছো ফারা। ফারা অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। চোখ জোড়া পানিতে টইটুম্বর হয়ে যায়। এই লোকটা তার জীবনে এসেছেই শুধু কষ্ট দিতে। ভাবনার মাঝে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ফারার চোখে পানি দেখে শুদ্ধ রাগ নিভল বোধহয় খানিক। ভ্রু কুঁচকে শান্ত কণ্ঠে বলে, কাঁদছো কেন? ভয় পেয়ে, নাকি আমার কথায় কষ্ট পেয়ে? ফারা চোখ সরিয়ে নেয়, মাথা নিচু করে দৃষ্টি ছাদের মেঝেতে নিবন্ধ করে। শুদ্ধ ফারার দিকে দুপা পিছিয়ে গিয়ে আড়াআড়ি ভাবে বুকে দুহাত গুঁজে বলে, যদি আমার কথায় কষ্ট পেয়ে কাঁদো তবে কিছু বলবো না, আর যদি ভয় পেয়ে কাঁদো তবে থাপ্পড় খাবে। কি কারণে চোখে পানি জমলো বলে ফেলো তো ফারা।
ফারা অবাক হয়ে চোখ তুলে দৃষ্টি রাখে শুদ্ধর পানে। ফারার মাথা থেকে কাপড় পড়ে যায় দমকা হাওয়ায়। রাতের অন্ধকারে ছাদের লাইটের মৃদু আলোয় শুদ্ধ ফারাকে দেখল। এভাবে দেখে সৌভিক অমন কমেন্ট করলো না। মনে পড়তেই আবারও রাগান্বিত কণ্ঠে বলল, তুমি জানো ওই ছেলে তোমার বাজে নজরে দেখেছিল? তুমি তবুও 2 মিনিট বাড়িয়ে সেখানে থাকলে কেন? ফারা মনে মনে অনুতপ্ত হলো। সে তো এসব ভেবে থাকেনি, শুদ্ধর উপর জেদ করেছিল। ভেবেছে এই লোকের কথা শুনবে না। তবে এখন সেই জেদটাকে বিদায় না দিয়ে বরং জেদটাকে অটুট রেখে আবারও ভাঙ্গা গলায় রেগে বলল, দেখুক, তাতে তোমার কি? আমার যার সামনে যেতে ইচ্ছে করবে তার সামনে যাব, ইচ্ছে হলে কোলে উঠে বসবো। আর কিছু বলার আগেই ফারার গালে একটা শক্ত থাপ্পড় পড়ে। ফাঁড়া ফুঁপিয়ে ওঠে, মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলে, তুমি নিজের বলায় সব পারো, বিয়ে, বাসন, আরো কত কি। আমি কিছু বললেই শুধু মারো। শুধু ফাঁড়ার গাল দু হাতের আঁচলায় নিয়ে শক্ত কণ্ঠে বলে, শুধু মুখে বলেছ বলেই থাপ্পড় দিয়েছি, এটা সকালে আগেই ছেড়ে যাবে। কিন্তু জেদ করে কখনো এসব বাস্তবায়ন করতে চেও না। বিলিভ মি, এমন করলেই তোমার কবর আমি নিজ হাতে খুঁড়বো। এরপর আমি আর তুমি একসঙ্গে সেখানে ঘুমাবো। ভরা ভেজা চোখে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ মৃদু হেসে বলে, তোমাকে এভাবে কাঁদতে দেখলে আমি ভীষণ শান্তি পাই ফারা। কারণ এই কান্না আমার পাশে অন্য মেয়েকে কল্পনা করার জন্য। এত ভালোবাসা কোথায় রাখি বলো তো ফারা? ফারা নাক টেনে বলে, আমি তোমাকে ভালোবাসি না। শুদ্ধ এবার একটু শব্দ করেই হাসলো। ফারার গাল থেকে হাত সরিয়ে বলে, ফারা, আই ওয়ান্ট টু হাগ ইউ। ফারার সাথে সাথে বলে ওঠে, একদম না। শুদ্ধ আরেকটু পিছিয়ে গিয়ে প্যান্টের পকেটে দুহাত গুজে মৃদু হেসে বলে, তবে যাও এখান থেকে। আই কান্ট কন্ট্রোল মাই সেলফ। ফারা একবার তাকায় শুদ্ধতে পানে। শুদ্ধ মৃদু হেসে তার দিকে তাকিয়ে আছে। ফারা ঢোক গেলে শুদ্ধ দৃষ্টিতে সময় ব্যয় না করে দৌড় দেয়। শুদ্ধ পিছু ফিরেই শব্দ করে হেসে বলে, এই ফারা, ভালোবাসি কিন্তু। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়। এক্সাম দিয়ে মাইরা হল থেকে বের হয়েছে। এক্সাম খারাপ হয়নি, তবে তার মন খারাপ। ইরফান সেই যে 1 সপ্তাহ আগে চলে গেল, আর একবারও আসেনি। তার খারাপ লাগছে কেন? ওই লোকটা তো তাকে মানেই না, আসবে কেন? কিন্তু তার মনে পড়ে কেন? ভীষণ মন খারাপ হয় মেয়েটার। স্কুল ড্রেস পরা, মাথায় সাদা হিজাব বাঁধা, দুহাতে বুকের সাথে ফাইল চেপে এই রাস্তার এক কোনায় দাঁড়িয়ে ফুচকার ভ্যানের দিকে তাকিয়ে আছে। আজ এই ফুচকাও খেতে ইচ্ছে করছে না। চুপ করে কতক্ষণ দাঁড়িয়ে থাকলো, এরপর এগিয়ে যায়। ভাবলো ফুচকা খেয়েই মনটা ভালো করবে। এটা ছাড়া আর উপায় কি? 1 প্লেট ফুচকা নিয়ে একা চেয়ারে বসে মায়রা কোলের উপর ফাইল রেখে বাঁ হাতে তালুতে ফুচকার প্লেটে রেখে ডান হাতে একে একে মুখে ফুচকা পড়তে থাকে। হঠাৎই তার ডান পাশ ঘেঁষে কেউ বসলো মনে হলো। মাথা নিচু তাকায়, পায়ের দিকে খেয়াল করে বুঝলো ছেলে। মুহূর্তেই রেগে বোম হয়ে যায়, পাশ ফিরে চেঁচিয়ে ওঠে, তোর সাহস তো কম না, অন্যের বউয়ের গা ঘেঁষে বসেছিস, তোকে তো। ইরফান বিরক্তি ভরা চাউনিতে মায়ের দিকে ঘাড় ফিরিয়ে তাকায়। মায়রার বুলিতে দাড়ি পড়ে যায়, চোখ বড় বড় হয়ে যায়, খুব খুব করে কেশে ওঠে। ইরফান রেগে ধমকে বলল, স্টুপিড, ভালো হবে না না? মায়রা চোখ পিটপিট করে তাকায়, কি মনে করে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ইরফান ভ্রু কুঁচকে বলে, হোয়াট? হাসছো কেন? মায়রা অবাক হয়ে বলে, আপনি সত্যি এসেছেন? ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়রা রেগে বলে, আপনি মিথ্যে বলছেন কেন? ইরফান বিরক্ত হয়ে তাকায় মায়রার দিকে, ভ্রু কুঁচকে বলল, দেখেছো যখন এসেছি, তো জিজ্ঞেস করছো কেন, স্টুপিড? মায়রা মুখ ভোঁতা করে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান অদ্ভুত চোখে মায়রার দিকে তাকায়, মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলালো। স্কুল ড্রেসে মায়রার বয়স আরো 4-5 বছর কমে গিয়েছে মনে হচ্ছে। ইরফানের চোখ মুখে কেমন বিস্ময়। ফোঁস করে শ্বাস ফেলে বাবার উপর রাগ হলো। এই বাচ্চা নাকি তার বউ! ভাবতেই নিজেরই কেমন বিরক্ত লাগলো। ইচ্ছে করলো একে থাপ্পড় দিয়ে বড় বানিয়ে দিতে। রেগে বলে, তুমি বড় হতে পারো না? মায়েরা বোকা চোখে ইরফানের দিকে তাকায়। এটা কেমন কথা? সে বড় হবে কিভাবে? অতিরিক্ত ঝাল খাওয়ায় চোখ মুখ লাল হয়ে গিয়েছে। ঝালের প্রভাবে চোখ জোড়ায় বিন্দু বিন্দু পানির কোনা। ইরফান মায়েরার চোখের দিকে তাকিয়ে ভ্রু কোঁচকালো। কাঁদছে আর খাচ্ছে। বিড়বিড় করলো, স্টুপিড। মায়রার হাতের প্লেট কেড়ে নিয়ে ঠাস করে তার পাশে চেয়ারে রেখে মায়রার কোলের উপর থেকে ফাইল তার ডান হাতে তুলে নিল। এরপর মায়রার বাম হাত ধরে এগিয়ে যেতে নিলে মায়রা চেঁচিয়ে বলে, আমায় ছাড়ুন, আমার ফুচকা শেষ হয়নি। পেছন থেকে কয়েকজন লোক বলে, কি ভাই, এত জমজমাট জায়গায় একটা বাচ্চা মেয়েকে তুলে নিয়ে যেতে ভয় লাগে না? মেয়ে দেখলেই মাথা ঠিক থাকে না। ইরফানের পা থেমে যায়। মায়রার চোখ বড় বড় হয়ে যায়, দ্রুত ভদ্র হয়ে দাঁড়িয়ে যায়। ইরফান পিছু ফিরে তাকায়।
রাগান্বিত চোখে চেয়ে লোকগুলোর দিকে এগিয়ে যেতে নিলে মায়েরা দ্রুত ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, যাবেন না, যাবেন না, ওরা ভুল বুঝেছে। ইরফান মায়েরার কথা শুনল না। মায়েরার হাত শক্ত হাতে ধরে লোকগুলোর সামনে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে, শি ইজ মাই ওয়াইফ। ওকে তুলে নেবো নাকি ছুঁড়ে ফেলবো, ইটস মাই চয়েস। হু আর ইউ? আমার ওয়াইফকে দেখলে আমার মাথাটা ঠিক থাকে না? হোয়াটস ইয়ার প্রবলেম উইথ দ্যাট? মায়েরা চোখ বড় বড় করে তাকায়। লোকগুলো হ্যাবলার মতো তাকিয়ে আছে। মায়েরা দ্রুত লোকগুলোকে উদ্দেশ্য করে বলে, উনি ভালো লোক, আপনারা যান। একজন চিন্তিত কণ্ঠে বলে, একটু আগে মায়েরা বুঝলো, তখন চেঁচিয়ে উঠলো আর তার পাশে বসায় আবার জোর করে টেনে নিয়ে যাচ্ছিল বলে লোকগুলো ভুল বুঝেছে। দ্রুত বলে ওঠে, আমার ভুল হয়েছে প্রথমে চিনতে, আপনারা যান। লোকগুলো একটু অবাক হলো হয়তো, তবে আর কিছু বললো না, চলে গেল। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেললো। ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান ওই লোকগুলোর দিকেই এখনো জ্বলন্ত চোখে চেয়ে আছে। মায়েরা ঢোক গেল, তার হাতটা ভেঙে গেল বোধহয়। পাশ থেকে স্কুল ড্রেস পরা ফাইল হাতে এক ছেলে এগিয়ে এসে বলে, কি রে মাইরা, কি খবর? এক্সাম কেমন হলো? মায়েরা মাথা নেড়ে বলে, ভালো। তোর? ছেলেটা মৃদু হেসে বলে, ভালো। পাশে ইরফানকে দেখে বলে, এটা তোর ভাই? মায়েরার উত্তরে অপেক্ষা না করে ইরফানকে ভাইয়া সম্বোধন করে সালাম দেয় ছেলেটা। কিন্তু ইরফানের অমন ভয়ঙ্কর দৃষ্টি দেখে ছেলেটা ঢোক গিলল। মনে হয় খুব রাগী। থাক, ভাব জমানোর লাগবে না। অতঃপর মাইরাকে বাই বলে চলে যায়। এদিকে মাইরা তার হাতের দিকে অসহায় চোখে চেয়ে আছে। মাথা তুলে বলে, আপনি কি আমার হাত ছেড়ে নিতে চাইছেন? উফ, ছাড়ুন। ইরফান আর কতক্ষণ রাগ কন্ট্রোল করবে? প্রথমে ওই লোকগুলো, এখন এই ছেলের ভাই শব্দটা যেন ইরফানের মাথায় একেবারে রক্ত তুলে দিল। ইচ্ছে করছে সবগুলোকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে। আবার মায়রার কথায় জ্বলন্ত চোখে তাকালো মায়রার দিকে। মায়রা ঢোক গিলে বলতে নেয়, সো। তার আগেই ইরফান ডান হাতে ফাইল ধরেই মায়রাকে ঝট করে কোলে তুলে নেয়। মায়রা চোখ বড় বড় করে তাকায়, মুচড়ামুচড়ি করতে করতে বলে, কি করছেন? নামান আমায়, নামান বলছি। ইরফান শুনল তো নাই, তার গাড়ির দরজা খুলে ব্যাক সিটে মায়রাকে এক প্রকার ছুঁড়ে ফেলে। মায়েরা চেঁচিয়ে ওঠে, কোমরে ব্যথা পেয়ে চোখ মুখ কুঁচকে নিল। ডান হাত কোমরের পেছনে দিয়ে রেগে বলে, আপনার প্রবলেম কি? ছোড়াছুড়ি ছাড়া কিছু পারেন না? কথাটা বলে সামনে তাকালে দেখলো ইরফান গাড়ির ভেতর উঠে আসছে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। দ্রুত সিটের উপর সোজা হয়ে বসে গাড়ির দরজার সাথে লেগে গিয়ে বলল, আপনি এগোচ্ছেন কেন? আমি সরি, প্লিজ মারবেন না। ইরফান মায়েরার সাথে চেপে বসে, মাথার হিজাব টান মেরে খুলে ফেলে। মায়েরা চেঁচিয়ে ওঠে, দু হাতে ইরফানকে ঠেলে সরাতে চায়, তবে পারে না। ইরফান বাঁ হাতে মায়রাকে তার হাতে সাথে শক্ত করে চেপে ধরেছে। হিজাব খুলে ছুঁড়ে ফেললে মায়রার খোপা করা চুলগুলো ঝরঝর করে খুলে কাঁধ ছাড়িয়ে পিঠ জুড়ে ছড়িয়ে পড়ে। ইরফানকে শার্টের বোতাম খুলতে দেখে মায়রা চোখ বড় বড় করে বলে, আপনার গরম লাগলে দূরে সরে বসুন, প্লিজ, আমি সরি, আর ফুচকা খাবো না। ইরফান মায়রার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে এক এক করে সবগুলো শার্টের বোতাম খুলে ফেলে। মায়রা ভীত স্বরে বলে, কি করছেন? ইরফান মায়ের কানে নিজ বরাবর গলায় ডান হাত শক্ত করে দাঁতে দাঁত পিষে বলে, আমি তোমার কি সেটাই বোঝাচ্ছি। নট ভাই, ইটস কনফার্ম। মায়েরা ঢোক গেলে আমতা আমতা করে বলে, মানে? দূরে সরুন প্লিজ। মায়েরার চোখ মুখ জুড়ে ভীতি, খোলা চুলগুলো এলোমেলো। মায়েরার ভীত মুখ পানে চেয়ে ইরফান তার স্বভাবের বাইরে গিয়ে ডান দিকে সামান্য ঠোঁট বাঁকিয়ে ভীষণই সূক্ষ্ম হাসল। তবে মায়েরা তা বুঝতে পারল না। ইরফান ডান হাতে মায়রার কিছু সংখ্যক চুল কানে পিঠে গুজে দিয়ে গলা নামিয়ে শীতল কণ্ঠে বলে, ইউ আর আ ভেরি লিটল বেবি, আই এম ওয়েটিং ফর ইউ। মায়রা বোকা চোখে পিট পিট করে তাকিয়ে রইল ইরফানের গম্ভীর মুখ পানে। সব তার মাথার উপর দিয়ে গেল। মায়রা ভ্রু কুঁচকে বলে, কিসের জন্য ওয়েট করবেন? ইরফান থতমত খেয়ে মায়রার গাল থেকে হাত সরিয়ে নেয়। বিড়বিড় করে, গাধা। অতঃপর গম্ভীর গলায় বলে, নাথিং। মায়েরা ভ্রু কুঁচকে তাকায় ইরফানের দিকে, আবারও বলে, আপনার ওয়েট করার ক্ষমতা নেই। ধূপধাপ করে রেগে যাওয়া মানুষের ধৈর্য জিরো হয়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার পুরো মুখে দৃষ্টি বুলায়। ঠান্ডা গলায় বলে, আর ইউ শিওর? মায়েরা ঢোক গেলে ইরফানের দৃষ্টিতে তার দৃষ্টি এলোমেলো। এভাবে তাকাচ্ছে কেন? ইরফানকে তার দিকে এগোতে দেখে চোখ বড় বড় করে তাকায় মাইরা। তার মুখের সাথে ছুঁই ছুঁই তখনই মাইরা দ্রুত মাথা নিচু করে তার মাথা ইরফানের বুকে ঠেকিয়ে দেয়। মায়রার কপাল ইরফানের গলায় গিয়ে ধাক্কা লাগে। ইরফান চোখ বুজে ফোঁস করে বিরক্তিকর শ্বাস ফেলে। ডান হাতে তার ঘাড় ডলে লম্বা শ্বাস ফেলে। মায়ের কাঁদতে ইচ্ছে করছে। এই লোককে কি আসলে জিন ধরে মাঝে মাঝে? বারবার ঢোক গিলছে, মনে মনে ভাবলো,
আর জীবনেও এই লোক না আসলে মন খারাপ করবে না। ইরফান মাইরার কপাল বরাবর ডান হাতে ঠেলে তার বুক থেকে মাইরাকে সরিয়ে দেয়, বাঁ হাতে মাইরার চোয়াল ধরে ওপর দিকে উঠিয়ে ঠান্ডা গলায় বলে, আমি তোমার ভাই? ওই ছেলেটা কেন এটা বললো? মায়েরা চোখ পিটপিট করে তাকায় ইরফানের দিকে, আমতা আমতা করে বলে, ও জানে না, এরপর ওর সাথে দেখা হলে বলে দিব আপনি আমার ভাই না। কথাটা শুনে ইরফান বাঁ হাতে মায়রার কোমর চেপে ধরে, ডান হাতে শক্ত হাতে গলার পাশে হাত ডুবিয়ে রাগান্বিত স্বরে দাঁতে দাঁত চেপে বলে, আবার ওর সাথে কথা বললে এই জবান কেটে ফেলবো, স্টুপিড। মায়েরা হা করে চেয়ে আছে। লে, সে যাই করছে সেটাই দোষ। ইরফানের দৃষ্টি দেখে ভয়ও লাগে, মেয়েটা নিজেকে গুটিয়ে নিতে চায়। ঢোক গেলে জিভ দিয়ে ঠোঁট ভেজায়, ইরফান দৃষ্টি রাখে মায়রার ভেজা ঠোঁট জোড়ায়। বুড়ো আঙুলটাকে মায়রার ঠোঁটের উপর আলতো হাতে স্পর্শ করে নিজের ঠোঁটে। মায়রা ইরফানের হাত ধরে কাঁপা গলায় বলে, কি করছেন? ইরফান মায়রার চোখের দিকে তাকালো, বাম হাতে মায়রার পায়ে জুতো খুলে দেয়। এরপর মায়রাকে টেনে তার কোলে বসিয়ে দেয়। বাঁ হাতে মায়রার দু হাত সহ কোমর শক্ত হাতে চেপে ধরে। মায়রার শরীর অস্বাভাবিক কাঁপছে, বারবার ঢোক গেলছে, এলোমেলো দৃষ্টি ফেলে, জিভ দিয়ে ঠোঁট ভেজায় বারবার। ইরফান মায়রার গালে হাত ডুবিয়ে বুড়ো আঙুলের সাহায্যে মায়রার ঠোঁটে আবারও আলতো হাতে স্লাইড করে, শীতল কণ্ঠে বলে, কি দিয়েছ এখানে? মায়রার কণ্ঠ রোধ হয়ে আসে। ইরফান মায়রা ঠোঁট জোড়ায় দৃষ্টি নিবদ্ধ রেখে ধীরে ধীরে শক্তি প্রয়োগ করে আবারও নরম সুরে বলে, বলো এখানে কি লাগিয়েছ? আই থিঙ্ক পিঙ্ক কিছু। তার বুড়ো আঙ্গুল উল্টে চেক করে চিন্তিত কণ্ঠে বলে, উঠছে না কেন? আবারও মায়রা ঠোঁট জোড়ায় বুড়ো আঙ্গুল দিয়ে শক্তি খাটিয়ে কিছু ওঠানোর চেষ্টা চালায়। মায়রা ব্যথা পায়, ইরফানের হাতে গতি বৃদ্ধি পায়। মায়রা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান মায়রার চোখের দিকে তাকায়, মায়রার চোখ জোড়ায় পানি। মায়রা আমতা আমতা করে বলে, ছাড়ুন আমায়, আমি কিছু লাগাই না বুঝলেন। নিজে তো সিগারেট খেয়ে ঠোঁট পুড়িয়ে ফেলেছেন, এখন আমার ঠোঁট যেই একটু ভালো দেখেছেন অমনি। ইরফানের দৃষ্টিতে থাকা মুগ্ধতা পালিয়ে বিরক্তি ভর করে, দাঁতে দাঁত চেপে বলে, শাট আপ স্টুপিড। কখন কি বলতে হয় জানো না? মায়েরা ধমক খেয়ে কেঁপে ওঠে, কিছু বলে না। ইরফান আবারও শক্ত কণ্ঠে ধমকে বলে, ইউনো, ওই ছেলের দৃষ্টি এখানে ছিল, আই সোয়ার। আর কেউ এখানে দৃষ্টি ফেললে তার চোখ সহ তোমার এই লিপস কেটে সমুদ্রে ভাসিয়ে দিয়ে আসবো। মায়েরা ভীত চোখে তাকায় ইরফানের দিকে, কোমরের পেছন থেকে ইরফানের হাত সরাতে চায়, গাল থেকে ইরফানের হাত সরাতে চায়, নড়াচড়া করে, কিন্তু পারছে না, শরীর কেমন শিরশির করছে। সব মিলিয়ে মেয়েটার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। মায়েরা মাথা তুলে বলে, ছাড়ুন আমায় অসভ্য লোক, পুরো শরীর জখম হয়ে গেল, উফ। ইরফান মায়ের কথা শুনে রেগে গেলেও চোখে ছাপিয়ে গালে গড়ানো পানি দেখে থতমত খেয়ে তাকায় মায়রার দিকে। দ্রুত মায়রাকে ছেড়ে মায়ের গাল দু হাতে আগলে বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? কাঁদছো কেন? ব্যথা পেয়েছো? কথাটা বলে মায়রার ঠোঁটে আলতো হাত বোলায়। মায়রা অদ্ভুত চোখে তাকায় ইরফানের দিকে, মাঝে মাঝে চিনতেই পারে না সেই লোককে। ইরফান মায়রার ঠোঁটের দিকে দৃষ্টি রেখেই ঘোরের মাঝে তার শুষ্ক ঠোঁটজোড়া এগিয়ে নিলে মায়রা দ্রুত মাথা নিচু করে। ইরফানের কাঁধে মুখ ঠেকিয়ে ইরফানের পিঠে দু হাতে খামচে দেয় গায়ের জোরে, বিড়বিড় করে, অসভ্য লোক একটা। ইরফান চরম বিরক্তির শ্বাস ফেলে বিড়বিড় করে, ইউ আর আ ভেরি ক্লেভার গার্ল। এরপর মায়রাকে ঠেলে তার থেকে ছাড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে, ইউ আর ডিস্টার্বিং মি। মায়েরা ইরফানের বুকে দু হাতে ঠেলে কেঁদে দিয়ে বলে, আমি বাড়ি যেতে চাই, আপনি একটা কবিরাজ দেখান প্লিজ। ইরফান ভ্রু কুচকে বলে, হোয়াট? মায়েরা চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকায়। ইরফান বিরক্ত হয়ে গায়ের শার্ট টান মেরে খুলে ফেলে, রেগে বলে, স্টুপিড, বড় হবে কবে? মায়েরা ভয় পায় ইরফানকে দেখে, কি করতে চাইছে এই লোক। আবার রেগেও যাচ্ছে, তার গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছে। ইরফান তাকে ধরে নেই, খেয়াল করতেই দ্রুত ইরফানের কোল থেকে নেমে পাশের সিটে বসতে নিলে ইরফান মায়রাকে বাঁ হাত কোমর পেঁচিয়ে তার বাঁ পাশে বসিয়ে দেয়। তখনই ডান পাশে জানালায় শুদ্ধ ঝুঁকে বলে, মায়রা আসেনি এখনো? তুই এমন শার্টলেস বসে আছিস কেন? বাম পাশ থেকে মায়রা চেঁচিয়ে বলে, আমি এসেছি, আপনার বন্ধু আমার সাথে অত্যাচার করছে ভাইয়া, প্লিজ ভাইয়া। শেষ করার আগেই ইরফান শক্ত হাতে মায়রার মুখ চেপে ধরে, শুদ্ধ দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলে, 5 মিনিট পর আয়। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, প্রথম কথা, মেয়েটার 16 বছর হতেও নাকি আরো 5 মাস বাকি। দ্বিতীয় কথা, ও মাত্র এক্সাম দিয়ে ফিরলো। তৃতীয় কথা, এটা গাড়ি, বেডরুম থাকতে এটা কেমন চয়েস? চতুর্থ কথা, এখন ঝকঝকে দিনের আলোয় চারপাশ শুধু আলো আর আলো। পঞ্চম কথা, বউ তোর, মলমও লাগাবি তুই, বাকি সবকিছুর দায়িত্ব তোর। বাট আই হ্যাভ এ গভীর কোশ্চেন। এতদিন জানলাম তুই মায়রাকে মানিস না, এখন দেখছি মায়রা তোকে মানছে না, সঠিক হিসাব কোনটা বলতো? ইরফান রেগে জানালার ফাঁক দিয়ে ডান হাত বাড়িয়ে শুদ্ধকে ঘুষি মারতে গেলে
শুদ্ধ হাসতে হাসতে দৌড় দেয় গাড়ির পেছন দিকে। ইরফান গাড়ির কাঁচ তুলে দেয়, মায়রাকে ঝট করে তার দিকে ফিরিয়ে রেগে বলে, আমি তোমাকে টর্চার করছি? মায়রা দুদিকে মাথা নাড়ায়, ভয়ে জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান আবারও তাকায় মায়রার ভেজা ঠোঁট জোড়ার দিকে, সেখানে দৃষ্টি রেখে মায়রার দুগাল তার দু হাতের আঁচলায় নিয়ে শীতল কণ্ঠে বলে, জাস্ট 2 সেকেন্ডের জন্য বড় হয়ে যাও, অনলি ওয়ান্স। মায়রা এবার শব্দ করে কেঁদে দেয়। ইরফান ভড়কে যায়, ঢোক গেলে চোখ বুঝলো, মায়রাকে ছেড়ে দেয়। ঘন ঘন শ্বাস নিয়ে চোখ মেলে মায়ের দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, এইভাবে আমার সামনে আর একবার আসলে না থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব। কথাটা বলেই গায়ে শাড় জড়িয়ে ব্যাকসিট থেকে নেমে দাঁড়ায়। হনহন করে হেঁটে অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়ে সিগারেট ধরে। কিছুক্ষণ পর শুদ্ধ এসে বলে, কি হলো? 5 মিনিট তো হয়নি। ইরফান আনমনে বলল, আই ফিল লাইক আই এম গেটিং হুকড ইভেন উইদাউট সাবস্টেন্সেস, ইটস আ বিগ প্রবলেম। শুদ্ধ ইরফানের কথাটা বোঝার চেষ্টা করলো, কেন বলল এটা। মনে হয় বুঝলো, হঠাৎই শব্দ করে হেসে দেয়। ইরফান থতমত খেয়ে শুদ্ধর দিকে বিরক্ত চোখে তাকায়। শুদ্ধ বাঁ হাত কোমরে রেখে হাসি আটকে বলে, এটা প্রবলেম না, এটা সলিউশন। ইরফান রেগে বলে, এখান থেকে যা। শুদ্ধ হেসে বলে, বেশি কষ্ট হচ্ছে? অ্যালকোহল ছাড়া নেশাগ্রস্ত হওয়া তো ভালো লক্ষণ বাবু। আহারে, পৃথিবীর সব পুরুষেরা যদি মায়ের স্বামীর মতো বউকে দেখেই মাতাল হতো, তাহলে আর অ্যালকোহলের এত দাম থাকতো না। ইরফান রেগে বলে, আই ডোন্ট লাইক হার, শি ইজ আ স্টুপিড গার্ল। বলেই হাতের সিগারেট ছুঁড়ে ফেলে হনহন করে গাড়ির দিকে এগিয়ে যায়। শুদ্ধ ভ্রু কুঁচকে গলা চড়িয়ে বলে, তুমি যে বাসর সেরেও বলবা আই ডোন্ট লাইক হার, সেটা আমি বুঝে গেছি প্রিয়। ইরফান আজ এসেছে মায়রাকে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার জন্য। রেডি হয়ে ঘড়িতে একবার সময় দেখলো, বিকেল 3:30। তার ঘর থেকে বেরিয়ে মায়রার ঘরের ভেরানো দরজা ঠেলে ভেতরে যায়। মায়রা বিছানায় উপুড় হয়ে শুয়েছিল, ঘুমায়নি, তবে ঘুমানোর চেষ্টা চালাচ্ছে। ইরফান গম্ভীর গলায় বলে, রেডি হও। মায়রা ইরফানের গলা পেয়ে ধড়ফড় করে উঠে বসে। ভীত চোখে তাকায় ইরফানের দিকে, আমতা আমতা করে বলে, কোথায় যাব? ইরফান দ্রুত পায়ে এগিয়ে আসে। মায়রা বেডের পাশে ওপাশে নেমে বলে, আমি আপনার সাথে যেতে চাই না। গাড়িতে উঠলে আপনাকে কোন ভূতে ধরে আল্লাহ জানে। ইরফান ধমকে বলে, স্টুপিড, থাপ্পড় খেতে না চাইলে 2 মিনিটে রেডি হবে। মায়রার কাঁদতে ইচ্ছে করছে। ইরফান মায়রার হাত টেনে ধরলে মায়রা মাথা উঁচু করে বলে, আমি আপনার সাথে যেতে চাই না, অসভ্য লোক, ছাড়ুন আমায়। ইরফান মায়রার দিকে এগিয়ে একদম কাছে ঘেঁষে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলে, থাপ্পড় ছাড়া কথা কানে যাবে না। মায়েরা আমতা আমতা করে বলে, আপনি আগে কবিরাজ দেখান। ইরফান রাগান্বিত স্বরে বলে, স্টুপিড, আমাকে তোমার পাগল মনে হয়? মায়েরা আনমনে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে নিজেই চোখ বড় করে তাকায়। ইরফান রেগে মায়ের গাল চেপে বলে, হোয়াট রাবিশ, আমায় না রাগিয়ে শান্তি পাও না? মায়ের ভয়ে আরো শক্ত হাতে গাল চেপে ধরায়, ব্যথায় চোখের কোণে পানি জমে। ইরফান মায়ের গাল ছেড়ে বিস্ময় কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড, কাঁদছো কেন? মায়েরা মাথা নিচু করে নেয়। ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলে ধমকে বলে, ইডিয়েট, কিছু করেছি আমি? রেডি হও ফার্স্ট। এরপর শার্টের হাতে গুটাতে গুটাতে বলে, আজ পাকামো করলে সেদিনে 10টা থাপ্পড় সহ আজকে ডিফারেন্ট শাস্তি গুনে গুনে দিয়ে দেব। মায়েরা মাথা নিচু করে বলে, আপনি যান, আমি রেডি হই। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়েরা মুখ বাঁকিয়ে বোরখা নিয়ে ওয়াশরুমে গিয়ে পড়ে নেয়। হিজাব ঘরেই বেঁধে নেয়। রেডি হওয়া শেষ হলে ইরফান মায়রার হাত ধরে দ্রুত পায়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে ত্রিনা বেগমকে বলেছে। ইরফান গাড়ি খুলে দিলে মায়রা আমতা আমতা করে, আমি পেছনে একা বসতে চাই। ইরফান বোধহয় মায়রার মনোভাব বুঝলো, নিজের ওপর রাগ হলো সবচেয়ে বেশি তখনকার বারবার অপ্রত্যাশিত ঘটনার জন্য। এরপর বাবার উপর রাগ হয়, এই বাচ্চাকে তার গলায় ঝোলানোর জন্য, আর এই স্টুপিডকে তো থাপ্পড় দিয়ে হসপিটালে বেডে পাঠাতে ইচ্ছে করছে। রেগে মায়রাকে ধাক্কা দিয়ে সামনের সিটে বসে দাঁতে দাঁত চেপে বলে, আই ডোন্ট লাইক ইউ, সো ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো স্টুপিড। বলে শব্দ করে গাড়ি দৌড় লাগায়। এরপর সে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। মায়েরা মুখ ভেঙে মনে মনে বিড়বিড় করে, পছন্দ করবেন না, আবার অসভ্য কাজ করতে আসবে, অসভ্য লোক একটা। একা একাই মনে মনে বিড়বিড় করে মুখ বাঁকায়। প্রায় 3 ঘন্টার বেশি ড্রাইভ করার পর কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গাড়ি ব্রেক কষে ইরফান। পাশ ফিরে তাকালে দেখলো মায়েরা ঘুমিয়ে আছে। স্টিয়ারিং এ হাত রেখে গম্ভীর চোখে মায়রার মুখ পানে চেয়ে রইল। দ্রুত চোখ সরিয়ে নেয়। তার নিজের উপর এত মেজাজ চড়ে যায়, নিজের এসব অস্বাভাবিক আচরণে ভীষণ বিরক্ত নিজের উপরেই। বিড়বিড় করে, ইউ আর ডেঞ্জারাস গার্ল। এরপর সিগারেট ধরায়। দৃষ্টির সামনে ব্যস্ত নগরীতে। 2 মিনিট পেরোতেই মায়রার অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসে ইরফানের ধ্যান ভাঙে। মায়ের দিকে তাকালে মায়রার প্রবলেমের কথা মনে পড়তেই সিগারেটের আগা হাতে চেপে নিভিয়ে দেয়, দ্রুত গাড়ির গ্লাস নামিয়ে দেয়। মায়েরা হা করে নিঃশ্বাস নিতে চায়। ইরফান ভ্রু কুঁচকে মায়ের দিকে চেয়ে রইল, কপালে চিন্তার ভাঁজ। মায়রাকে ধরতে
হাত এগিয়েও হাত গুটিয়ে এনে গাড়ির স্টিয়ারিংয়ে শক্ত হাতে চেপে ধরল। মায়রাকে ধরল না, চুপচাপ তাকিয়ে রইল মায়রার অস্বাভাবিক মুখ পানে। কিছুক্ষণ পেরোতেই মায়রা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ঘুমিয়ে পড়ে। ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ সরিয়ে নেয়। ফোন ভাইব্রেট হলে ইরফান পকেট থেকে ফোন বের করে গাড়ির বাইরে বেরিয়ে কল রিসিভ করে কানে দেয়। কোথায় তুই? বাইরে। কতক্ষণ লাগবে? ডোন্ট নো। ওপাশ থেকে সীমান্ত রেগে বলে, আরে ভাই, কোন প্রেসিডেন্টকে আনছিস বলতো? আমি বাড়ি গেলাম। ইরফান রেগে বলে, যাবি না? তো কখন আসবি সেটা বল অ্যাটলিস্ট। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, ওর ঘুম ভাঙলে মানে? কথাটা বলে সীমান্ত তিনতলা থেকে রাস্তায় তাকালে ইরফানকে দেখতে পেয়ে বলে, এই এক সেকেন্ড, ওই তো তুই দাঁড়িয়ে আছিস, মশকরা করছিস আমার সাথে? ইরফান বিরক্ত হয়ে বলে, কোথাও যাবি না, চেম্বারে বসে থাক। এটা বলে সীমান্তকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয়। গাড়ির ডোর খুলে গাড়িতে বসে পাশে তাকিয়ে মাইরাকে না দেখে ভ্রু কুঁচকে তাকায়। ব্যাক সাইড চেক করলে সেখানেও না দেখে অবাক হয়। দ্রুত গাড়ি থেকে বেরিয়ে পেছনে তাকালে দেখলো মাইরা একা একা হেঁটে পেছন দিকে যাচ্ছে। ইরফান রেগে বোম হয়ে যায়। এক প্রকার দৌড়ে মায়রার পিছে গিয়ে মায়রাকে টেনে তার দিকে ফিরিয়ে চিৎকার করে বলে, আর ইউ ম্যাড? বেরিয়েছো কেন? মায়রা ভীত চোখে তাকায়। তার ঘুম ভাঙলে ইরফানকে না দেখে ভয় পেয়েছিল। গাড়ি থেকে বেরিয়ে ইরফানকে কলে কথা বলতে দেখে সে একটু হাঁটছিল ফাঁকা রাস্তায়। ভালো লাগছিল তাই। ইরফানকে রাগ দেখে কিছুটা ভয় পায়। আমতা আমতা করে বলে, তো আমি কি করব? আমার হাঁটতে ভালো লাগছে, দেখুন তো কি সুন্দর প্রকৃতির হাওয়া। আপনি তো রোবট, সারাদিন এসির বাতাস খেয়ে খেয়ে এখন প্রকৃতির হাওয়া আর ভালো লাগে না আপনার। লাগবেও না, ব্রয়লার মুরগিদের মতো। ইরফানের হাতে মার না খেয়ে এর মুখ থামবে না। ইরফান মায়রার মুখ চেপে ধমকে বলে, শাট আপ। মায়রা কেঁপে ওঠে ধমক খেয়ে। ইরফান রেগে বলে, স্টুপিড, পাগল বানিয়ে ছাড়ছে আমায়। ইচ্ছে তো করলো একে ঠাস ঠাস করে লাগিয়ে দিতে। চোখ বুজে নিজেকে সামলানোর চেষ্টা চালায়। এরপর মায়রা ডান হাতের কবজি শক্ত হাতে ধরে দ্রুত পায়ে এগিয়ে যায় সামনের বিল্ডিং এর দিকে। মায়রা আর কিছু বলল না, বললে হয়তো সত্যি সত্যি থাপ্পড় খেতে হবে। এটা কে হয় তোর? ইরফান নির্দ্বিধায় বলে, কেউ না। সীমান্ত চোখ ছোট ছোট করে তাকালো, কেউ না? আবার তাকে এক সপ্তাহ হলো জ্বালিয়ে মারছে। শুদ্ধ যে বলল ইরফান ছ্যাঁকা খেয়েছে, এ রিলেশন করছে, এটা তো সম্ভব নয়। সবচেয়ে বড় কথা, এই মেয়ে তো অনেক ছোট। ভাবুক ভঙ্গিতে বলে, ইনায়া ছাড়া আর কোনো বোন ছিল নাকি তোর? ইরফান রেগে বলে, তোকে ট্রিটমেন্ট করতে বলা হয়েছে, রহস্য উদ্ঘাটন করতে না। সীমান্ত পাত্তা দিল না ইরফানের কথা। মায়নার দিকে তাকিয়ে বলল, তোমার নাম কি? ইরফানের কে হও তুমি? মায়রা তার নাম বলে, সাথে বলে, আমি বানের জলে ভেসে এসেছি। সীমান্ত হা করে তাকায় মায়রার দিকে। ইরফান বিরক্ত চোখে তাকায়। সীমান্ত হেসে বলে, বুঝলাম না। ইরফানের দিকে তাকিয়ে হেসে বলে, কি বলছে? ইরফান মায়রার দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলে, একটা বাজে কথা বললে না এইখান থেকে ধাক্কা দিয়ে ফেলবো তোমায়। মায়রা বলে, আপনি তো বললেন কেউ না, তাই আমি একটা যৌক্তিক উত্তর দিলাম। ইরফান বসা থেকে দাঁড়ালো। এর পাশে থাকলে যে কোনো সময় মার খাবে। রুমের এক কোনায় দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, 5 মিনিটে ওর ট্রিটমেন্ট করবি ফার্স্ট। সীমান্ত কিছু বলল না। ইরফান কেমন তথ্য জানে, মায়রার দিকে চেয়ে গভীর ভাবনা ভেবে বলল, তুমি ইরফানের কে বলো তো? মায়েরা গালে হাত দিয়ে বলে, সেটা আপনার বন্ধুকে জিজ্ঞেস করুন। সীমান্ত অবাক হয়ে বলল, তুমি কি করে জানলে আমার ফ্রেন্ড? কথা শুনেই বোঝা যায়। ও ইন্টেলিজেন্ট গার্ল। ইরফান এগিয়ে এসে রেগে সীমান্তের কলার ধরে বলে, আমার ওয়াইফের সাথে তুই গল্প করছিস কোন সাহসে? হু আর ইউ? সীমান্ত চোখ বড় বড় করে তাকালো, ওয়াইফ? আর চোখে মায়েরার দিকে তাকালো, এই বিয়ে করলো কবে? এই মেয়ে ইরফানের ওয়াইফ? বিস্ময় কণ্ঠে বলল, আনবিলিভেবল। ইরফান সীমান্তের কলার ছেড়ে বলে, ফার্স্ট ওর চিকিৎসা কর। একটা বাড়তি কথা বললে না মুখ ভেঙে দেব। মায়েরা ভ্রু কুঁচকে চেয়ে আছে। কি বলছে এই লোক, বুঝতে পারছে না। গলা নামিয়ে বলছে, তাই শুনতে পায় না। চোখ ছোট ছোট করে বলে, আপনার বন্ধুর কাছে আমার নামে কি বলছেন? দেখুন, আমি যেমনই হই, আপনিও যে খুব ভালো মানুষ তা কিন্তু না। ইরফান রেগে তাকায় মায়েরার দিকে। মায়েরা ঢোক গেলে মুখ চেপে ধরে, বিড়বিড় করলে, ইস, মিস্টেক মিস্টেক, আর কথা বলবো না। সীমান্ত চোখ বড় বড় করে তাকায়। ওরে বাবা, এটা নাকি ইরফানের বউ? কেমনে সম্ভব? একে তো ছোট, আরেকটা গুণ বেশি কথা বলে। সীমান্ত ভ্রু কুঁচকে বলে, আমি কনফিউজড। এর ফার্স্ট, তুই এমন মেয়েকে মারাত্মক অপছন্দ করিস, আর সেকেন্ডলি তুই এর জন্যই এত? ইরফান বিরক্ত হয়ে বলে, মুখ বন্ধ রাখ আর ট্রিটমেন্ট কর ফার্স্ট। মাইরা গাড়িতে বসে সব ওষুধ তার কোলের ওপর ঢেলে নেড়েচেড়ে দেখছে। এত ওষুধ খেতে হবে তাকে? দুটো ইনহেলারও আছে। ইরফান গাড়ি থামিয়ে ভ্রু কুঁচকে তাকায় মাইরার দিকে। মায়রা মাথা তুলে ইরফানের দিকে তাকালেই দেখলো ইরফান তার দিকেই চেয়ে আছে। দুপুরের কথা মনে পড়লে ঢোক গেলে দ্রুত সব ওষুধ প্যাকেটে ভরে নেয়। এরপর দরজা খুলতে চায়, তবে পারে না। ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান সিটে মাথা এলিয়ে চোখ বুজে আছে। মায়রা মৃদু স্বরে বলে, দরজা খুলছে না কেন?
ইরফান চোখ মেলে তাকায় মায়রার দিকে। ইরফানের চোখগুলো হালকা লাল মনে হলো মায়রার কাছে। মায়রা অবাক হয়ে বলল, আপনার কি অসুস্থ লাগছে? ইরফান শার্টের বোতাম খুলে। মায়েরা ঢোক গেলে কিছু বলতে চায়। ইরফান ৩টে বোতাম খুলে দুহাত আড়াআড়ি ভাবে গুজে লম্বা শ্বাস টানে। মায়েরা আমতা আমতা করে বলে, দরজাটা খুলে দিন না। ইনায়া আপুর সাথে অনেক দিন দেখা হয়নি। বাবা, আপনার মা, সবাই। ইরফান গম্ভীর গলায় বলে, সবার জন্য এত চিন্তা? মায়েরা গালে হাত দিয়ে বলল, সবাই আমাকে একটু একটু ভালোবাসে বুঝলেন, তাই আমিও তাদের একটু একটু ভালোবাসি। সবাই তো আর আপনার মতো খবিস না। ইরফান বিরক্ত হয়ে চোখ বুঝল। মায়েরা আবার দরজা খোলার চেষ্টা করে, তবে পারে না। উল্টো ঘুরে বলে, দরজাটা খুলে দিন না। ইরফান চোখ বুঝেই শান্ত স্বরে বলে, নো, জ্বালিও না। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। নো মানে? সে কি সারা রাত গাড়িতে থাকবে? উফ, এই লোকটা আসলেই একটা পাগল হয়ে গেছে। সে কখন জ্বালালো? উল্টে এই লোকটাই তাকে জ্বালাচ্ছে। ভালো করে দেখলো ইরফানকে। ঘুমালো নাকি? এমন শুয়ে আছে কেন? বেশি অসুস্থ নাকি? মায়েরা একটু এগিয়ে গিয়ে ইরফানকে বোঝার চেষ্টা করে। হঠাৎ ইরফান চোখ মেলে মায়রাকে তার সামনে দেখে ধমকে বলে, হোয়াট? মায়রা দ্রুত পিছিয়ে আসতে নিলে ব্যালেন্স হারিয়ে ঠাস করে ইরফানের পেটের উপর মুখ থুবড়ে পড়ে। ইরফান দুহাত বুকে গুজে রেখে গম্ভীর চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা ভয়ে দ্রুত পিছিয়ে এসে তার সিটে বসে আমতা আমতা করে বলে, সরি সরি, আমি আসলে দেখছিলাম আপনি কতটা অসুস্থ। ইরফান কিছু বলে না। গাড়ির লক খুলে নিজেই গাড়ি থেকে বেরিয়ে যায়। মায়রা ওপাশ থেকে বেরিয়ে বাড়ির দিকে দৌড় দেয়। ভাইয়া, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ফাইজ ল্যাপটপে অফিসিয়াল কিছু কাজ করছিল। বোনের কথায় ভ্রু কুঁচকে বলে, হোয়াট? ফারা মিটিমিটি হেসে বলে, স্পেশাল সারপ্রাইজ। ফাইজ ল্যাপটপে আঙ্গুল চালাতে যেতে বলে, কি সেটা? দিয়ে বের হও, আমার কাজ আছে। ফারা হাতের ফোনের গ্যালারি থেকে একটা পিক বের করলো। রেস্টুরেন্টের এক ক্যাফেতে সে ইনায়া আর ইনায়াকে ঘেঁষিয়ে গালের সাথে গাল লাগিয়ে বসে আছে আর এক বন্ধু। ফারা হাতের ফোন এগিয়ে দিয়ে বলে, এই যে তোমার সারপ্রাইজ। ইরফান মাথা উঁচু করে ফারার হাত থেকে ফোন নিয়ে সামনে ছোট টেবিলে রাখে। ফারহা বিরক্ত হয়ে ল্যাপটপ কেড়ে নিয়ে ফাইজ রেগে বলে, ফারহা থাপ্পড় খাবি। ইম্পর্টেন্ট কাজ করছে, ডিস্টার্ব করছিস কেন? ফারহা মন খারাপ করে বলে, এত কষ্ট করে একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করলাম আর তুমি এভাবে তার প্রতিদান দিচ্ছ? বিলিভ মি, আমার সারপ্রাইজটা তোমার এই কাজের চেয়ে হাজার গুণ ইম্পর্টেন্ট। হাজার হোক ইনা রিলেটেড বলে কথা। ফাইজ পুরো কথাটা বিরক্তি নিয়ে শুনলেও লাস্ট লাইনে ইনার কথা শুনে মুখ থেকে বিরক্তি মুছে যায়। পাড়া মনে মনে হাসে ভাইয়ের অবস্থা দেখে। ল্যাপটপ টেবিলে রেখে তার ফোন টেবিল থেকে তুলে ফাইজের দিকে এগিয়ে দেয়। ফাইজ বিনা বাক্যে ফোন নেয়। আনমনে ফোনের ডিসপ্লেতে চোখ রাখলে ভ্রু কুঁচকে যায়। ধীরে ধীরে কপালে রগ ফুলে ওঠে। ডান হাত মুষ্টিবদ্ধ করে নেয়। রাগে শরীর কাঁপছে। মুহূর্তে বসা থেকে দাঁড়িয়ে সর্বশক্তি দিয়ে পড়ার ফোন ছুঁড়ে ফেলে চিৎকার করলে, তোর সাহস কি করে হলো ওর পাশে এই অসভ্য ছেলেকে ঘেঁষাঘেঁষি করাতে দেওয়ার? ফারা চোখ বড় বড় করে তাকায়। তার ফোনের টিকিটিও খুঁজে পাচ্ছে না। চারিদিকে চোখ বুলিয়ে ফোন খুঁজতে খুঁজতে কাঁদো কাঁদো মুখ করে বলে, আমার ফোন কোথায় গেল? খুঁজতে খুঁজতে এক কোণায় পায় একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। অসহায় চোখে ফোনের খণ্ডগুলো হাতে তুলে দেখে কেঁদেই দিবে মেয়েটা, একটু মজা করাও যায় না। ধ্যাত। ফাইজের দিকে চেয়ে রেগে বলে, আমার ফোন ভাঙলে কেন? কয়দিন আগেই বাবা কিনে দিল। আরে ওটা আমি বসে বসে এডিট করছিলাম, তাই বলে তুমি আমার ফোনটা ভাঙবে? ফাইজ কিছু বলতে গিয়েও থেমে যায়। ফারার লাস্টে এডিটের কথা শুনে ধূপ করে সোফায় বসে ল্যাপটপ নিয়ে রেগে বলে, তোর আর শুদ্ধর কি আর কাজ নেই আমার পিছে লাগা ছাড়া? বেয়াদবগুলো মানুষ হেল্প করে আর এই দুটো মির্জাফর আমার পিছে হাত ধুয়ে পড়ে থাকে, তাও শুধু আমার হাফ বউটাকে নিয়ে। যা বের হ, নয়তো এবার তোর গালে ফটাফট বেহিসাব থাপ্পড় পড়বে। আর একবার যদি আমার হাফ বউয়ের সাথে এসব কিছু করেছিস না বলেছিস, তোদের জেলে ভরার ব্যবস্থা করে তবেই আমি কবুল বলবো। বেয়াদবগুলো। ফারা অসহায় কণ্ঠে বলে, আমাকে ফোন কিনে দাও। ফায়েজ রেগে বলে, পারবো না। ভাঙলে কেন তাহলে? আমার বউকে নিয়ে টানাটানি করলি কেন? সত্যি সত্যি কিন্তু ওদের মধ্যে ভাব জমিয়ে দিব বলে দিলাম। ফায়েজ রেগে তাকায়। ফারা আমতা আমতা করে বলে, আমার তো একটাই ভাই। দাও না ভাইয়া, বাবা দিবে না। আমি ফোন ছাড়া কিভাবে থাকবো? সেটা আগে মনে ছিল না? ফারা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আর করবো না, এবার থেকে হেল্প করবো সত্যি। ফাইজ কিছু একটা ভেবে ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, ওকে রেডি হ, তবে সাথে ইনায়াকে নিবি। ফারা অবাক হয়ে বলে, ইরফান ভাই রাতে বেরোতে দেয় না? আমি আছি জানালে দিবে। তুই ইনায়াকে রাজি করা, নয়তো ফোনের কথা ভুলে যা। ফারা এগিয়ে এসে ফাইজার ফোন নিয়ে ফারার ফোনে কল করে। বেশ কয়েকবার দিলেও কিন্তু রিসিভ হয় না। ফারা ভ্রু কুঁচকে বলে, রিসিভ করে না তো। ফাইজ বিষাদ সুরে বলে, বোঝ কেমন প্যারায় থাকি আমি, এর মধ্যে তুই আর শুদ্ধ এসে জোড়া লাগিস। বেয়াদবগুলো। ফারা উপায় না পেয়ে ইরফানের ফোনে ফোন দেয়। মায়েরা তার ঘরে গিয়ে বোরখা ছেড়ে হাত মুখ ধুয়ে এনায়ের ঘরে যায়। এনায়া ঘর থেকেই বের হচ্ছিল।
মায়রাকে দেখে অবাক হয়ে বলে, আরে মায়রা, তুমি কখন আসলে? মায়রা ইনাকে জড়িয়ে ধরে হেসে বলে, একটু আগেই, প্রথমে তোমার সাথে দেখা করতে এসেছি। কেমন আছো আপু? ইনায় হেসে বল, এই তো, তোমার তো এক্সাম, এক্সামের মাঝে আসলে কেন? মায়রা ইনায়কে ছেড়ে ইনায়ের দু হাত ধরে নাড়াতে নাড়াতে বলে, তোমার ভাইয়া এনেছে। আপু তুমি কবে যাবা গ্রামে? একটা কথা শুনেছি, আমার এক্সাম শেষেই নাকি তোমার বিয়ে। ইনা একটু লজ্জা পায়। মাইরা হাসতে হাসতে ইনার হাত ধরে ঘুরতে থাকে। ইনা চেঁচিয়ে বলে, আরে মাইরা, পড়ে যাবো, আস্তে আস্তে। মাইরা ঘুরতে ঘুরতে হেসে বলে, নিজেদের মানুষের বিয়েতে হেব্বি মজা হয় আপু। আমার তো ভাবতেই কি যে মজা লাগছে। মায়ের খোঁপা করা চুলগুলো খুলে যায়, কালো রঙের ওড়না সামনে থেকে দু কাঁধে নেওয়া, পরনে কালো রঙের গোল জামা, পায়ে কালো চুড়ি, পায়জামা পরা। মেয়েটা খিলখিল করে হাসতে হাসতে এনার হাত ধরে বাচ্চাদের মতো ঘুরতেই থাকে। ইরফান তার ফোন নিয়ে ইনার ঘরে গিয়ে দেখে মায়েরা ইনার হাত ধরে ঘুরছে। ইরফান অদ্ভুত চোখে তাকালো। ফর্সা গায়ে কালো জামা, পায়জামা, ওড়না, কালো চিকচিকে খোলা চুল, সব মিলিয়ে ইরফানের কাছে একটু নয়, অনেক বেশি অন্যরকম লাগলো মায়রাকে।